আসসালামু আলাইকুম। আমি ইউনুস রিয়াজ কোয়ান্টাম কোচিং সেন্টারের পক্ষ থেকে আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইলেকট্রন বিন্যাস। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ আমরা এখানে একটি ক্রম লিখে রেখেছি, যেটি আসলে ইলেকট্রন বিন্যাসের ক্রম। এখন এখানে আমরা সবাই এই ক্রম দিয়ে ইলেকট্রন বিন্যাস করি, কিন্তু কখনো কি আমাদের মনে প্রশ্ন আসে না এই ক্রমটা কিভাবে আসলো? আবার এখানে যদি আমরা লক্ষ্য করি দেখা যাবে এখানে 1s আছে, ঠিক আছে, 2 এর এখানেও s আছে, 3 এর এখানেও আছে, কিন্তু এখানে 2p আছে, এখানে কেন 1p নেই? এখানে 3d আছে, এখানে কেন 1d 2d নেই? এই প্রশ্নগুলোকে আমাদের মাঝে আসে না? আজকে আমরা এরকম প্রশ্নগুলোর যে মজার কিছু প্রশ্ন যেগুলো আমরা ক্লাসটা শেষ করলে উত্তরগুলো পেয়ে যাব। শুরুতে আমাদের এই জিনিসগুলো বুঝতে হলে যেটা করতে হবে, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা জানি 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা হয়ে থাকে। একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা ভালোভাবে বোঝার মাধ্যমে আমরা সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসটাই শেষ করতে পারি। এখানে শুরুতে আমরা যেটি নিয়ে আলোচনা করব, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি n এর মান 1 2 3 4 এভাবে পূর্ণ সংখ্যা হয়ে থাকে। আবার তোমার এই প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমার পরমাণুর আকার নির্দেশ করে, অর্থাৎ পরমাণুটা কত বড় হবে। n এর মান 1, তার মানে এর শক্তির স্তর একটা, এটা যদি আমরা পরমাণুর নিউক্লিয়াস ধরি। যখন n এর মান 2, তখন এর শক্তির স্তর আরও একটা বেড়ে যায়। এভাবে যখন n এর মান ক্রমান্বয়ে বাড়তে থাকে, পরমাণুর আকারও বাড়তে থাকে। যখন n এর মান কম থাকে, পরমাণুর আকারও ছোট থাকে। আবার আমরা যদি সহকারী কোয়ান্টাম সংখ্যার দিকে লক্ষ্য করি, সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমার উপস্তর নির্দেশ করে, অর্থাৎ আমার n প্রধান শক্তির স্তরে কি কি উপস্তর থাকবে সেগুলো নির্দেশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান আমরা সাধারণত L দ্বারা প্রকাশ করে থাকি, আর যার মান নির্ভর করে n এর মানের উপর। n থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই, তখন আমরা যে মান পাবো সেটি হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। অর্থাৎ n এর মান যখন 1, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরের জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাবো 1 - 1 = 0। আবার n এর মান যখন 2, তখন আমরা সহকারী শক্তি স্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাবো 2 - 1 = 1। এভাবে প্রত্যেকবারে আমরা যখন n এর মান বসাবো, তখন আমরা এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যারও কিছু মান পাবো, এবং এই মানটা 0 থেকে 3 এর মধ্যেই সীমাবদ্ধ। কারণ আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো আমরা যে অরবিটাল চিনি s p d f, এই অরবিটালগুলোকে নির্দেশ করে। যেমন s অরবিটালের জন্য 0, p অরবিটালের জন্য 1, d এর জন্য 2 এবং f এর জন্য 3। বর্তমানে আমরা যত মৌল আছে সবগুলো মৌলকে আমরা এই 4টা অরবিটালের মধ্যেই ইলেকট্রন বিন্যাস করে দেখাতে পারি, আর এর বেশি অরবিটাল এখন পর্যন্ত আবিষ্কার
হয়নি, তাই আমাদের আর তার বেশি চিন্তা করারও দরকার নেই। এখন এর সাথে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পারি সেটা হলো গিয়ে এই অরবিটালগুলোতে ইলেকট্রন কতগুলো থাকবে। প্রত্যেকটা অরবিটালের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের সংখ্যা হিসাব করব 2 × 12 + 1। এই সূত্র থেকে আমরা কোনো একটা অরবিটালের ইলেকট্রন সংখ্যা হিসাব করতে পারি। অর্থাৎ আমরা যদি এস অরবিটালেরটা দেখি, এস অরবিটালে মান কত, এল এর মান 0। এখন এস অরবিটালের জন্য ইলেকট্রনের সংখ্যা হবে 2 × এল এর মান বসানোর পরে যদি আমরা হিসাব করি তখন আমরা এখান থেকে সহজেই পেয়ে যাই 2। অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এভাবে আমরা যদি পি এর জন্য দেখি, এল এর মান 1। একইভাবে আমরা যদি ডি এর জন্য দেখি তখন দেখা যাবে 10টি এবং এফ এর জন্য 14টি। অর্থাৎ আমার এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি এবং এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। এই মানগুলো আমরা যখন ইলেকট্রন বিন্যাসের ক্রমের মধ্যে করব ইলেকট্রন বিন্যাস, তখন আমরা এখানে সেই ইলেকট্রনগুলাই এই মান অনুযায়ী বসিয়ে দিব। এখন আমাদের 3 নাম্বার যেই আলোচনার বিষয়টা ছিল কোয়ান্টাম সংখ্যার 3 নাম্বার, সেটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করে। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সাধারণত আমাদের যে অরবিটালগুলো আছে তাদের ত্রিমাত্রিক বিন্যাস ব্যাখ্যা করার জন্য ইউজ করা হয়। আমরা যে একটু আগে দেখলাম এস অরবিটাল, এস, পি, ডি, এফ, এইগুলোর কিছু ত্রিমাত্রিক গঠন আছে। যেমন এস এর জন্য বৃত্তাকার বা গোল, পি এর জন্য ডাম্বেল আকৃতির, এরকম ডি এর জন্য, ডি এরটা একটু জটিল, ডি আর এফ দুইটাই জটিল। এগুলো যখন হলো কি সেপারেট হয় তখন দেখা যায় এস এর অরবিটাল একটাই থাকে, ডি সেপারেট হলে ডি এর 3টা অরবিটাল পাওয়া যায়, ডি উপস্তরের জন্য 3টা অরবিটাল পাওয়া যায়। এগুলোকে পি এক্স, পি ওয়াই, পি জেড এভাবে লেখা হয়। আবার ডি এর জন্য 5টা অরবিটাল পাওয়া যায়, সেগুলো হলো গিয়ে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এগুলো অরবিটালের ত্রিমাত্রিক কাঠামো ব্যাখ্যা করার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা ইউজ করি। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা নির্ণয় করার জন্য যেটা বলতে পারি সেটা হলো গিয়ে 0 সহ প্লাস মাইনাস এল এর মান। অর্থাৎ 0 সহ প্লাস মাইনাস এল এর মান দিয়ে আমরা এই অরবিটালগুলোর সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন আমরা এস এর জন্য দেখেছিলাম একটাই অরবিটাল হয়, সেটাকে আমরা 0 দ্বারা প্রকাশ করেছিলাম। এখন আমরা যদি এখানে এল এর, একটু আগে বললাম যে 0 সহ প্লাস মাইনাস এল এর মানটাই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে। এক্ষেত্রে আমরা এম এর মান এস এর জন্য পাবো একটি, সেটা 0, কারণ এস এর মান আমরা যখন হলো গিয়ে এল এর জন্য বসাবো সেটা হবে 0, প্লাস মাইনাস 0 তো আর লেখার দরকার নেই, শুধু 0 লিখলেই হয়। আবার আমরা যখন পি এর কথা চিন্তা করব, পি এর জন্য এল এর মান কত, পি এর জন্য এল এর মান হলো 1। পি এর মান যখন 1 আমরা এখানে ধরবো তখন কি হবে, একটা হবে 0, একটা হবে মাইনাসের 1 আর একটা প্লাসের 1। অর্থাৎ পি এর জন্য আমরা এখানে এম এর কয়টা মান পাচ্ছি, 3টা। এই 3টা মান কি একটু আগে আমি দেখিয়েছিলাম, একটা পি এক্স, একটা পি ওয়াই আর একটা পি জেড। আবার আমরা যখন ডি এর কথা চিন্তা করব, ডি এর জন্য এল এর মান 2। এখন আমরা যদি এখানে এল এর মান 2 বসাই তখন কি হবে,
-2 -1 জিরো সহ জন্য 0 প্লাসের 1 এবং +2। এক্ষেত্রে আমরা কয়টা পাচ্ছি 1 2 3 4 5। একটু আগে আমরা দেখে এসেছি ডি এর জন্য আমার অরবিটাল 5টা ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এভাবে। আচ্ছা, আবার আমরা যদি এফ অরবিটালের ক্ষেত্রে চিন্তা করি, এক্ষেত্রে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান পাব 7টি, যেমন -3 -2 -1 0 +1 +2 এবং +3। আবার আমরা শেষ যে কোয়ান্টাম সংখ্যাটি দেখব সেটি হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা নাম থেকেই বুঝতে পারছি কোনো কিছু একটার ঘূর্ণন নির্দেশ করবে। যেমন স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ইলেকট্রনের ঘূর্ণনই বুঝব। এখানে হয় +12 অথবা -12। এগুলো আসলে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। আমরা যে কোনো একটা অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকতে পারে। একটি ইলেকট্রন যে যদি ঘড়ির কাঁটার দিকে মুভ করে আমরা সেটাকে +12 বলবো। আর যদি কোনো ইলেকট্রনের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন সেটাকে আমরা -12 দ্বারা প্রকাশ করব। যদি আমরা এই বিষয়টা আরেকটু দেখতে পারি, যেমন এস অরবিটালে আমরা জানি দুটি ইলেকট্রন থাকে। তাহলে দুটি ইলেকট্রন যদি থাকে, একটি ইলেকট্রন থাকবে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অন্যটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আবার আমরা যদি পি অরবিটালের ক্ষেত্রে চিন্তা করি, আমরা জানি পি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে। পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। আবার এই অরবিটালের উপশক্তি স্তর, পি উপশক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকতে পারে। এখান থেকে যখন আমরা অরবিটাল চিন্তা করব তখন এটা 3টা ভাগ হয়, একটা পি এক্স, আরেকটা পি ওয়াই, আরেকটা পি জেড। এই 3টি ভাগের মধ্যে ইলেকট্রনগুলো একটি থাকে ঘড়ির কাঁটার দিকে, আরেকটি থাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এভাবে 3টি ঘরে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে। আচ্ছা,